এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আজকে আমরা আলোচনা করব আলোর প্রতিফলনের কিছু গুরুত্বপূর্ণ কনসেপ্ট। প্রথমেই জানব এক্সটেন্ডেড অবজেক্টের ক্ষেত্রে গলিয়ে দেবনে কিভাবে কোথায় প্রতিবিম্ব তৈরি হয় এবং সেই প্রতিবিম্ব কেমন হয়, যেমন সোজা না উল্টো অথবা বাস্তব না অবাস্তব, এরকম আর। তারপরে শিখব মিরর ইকুয়েশন এবং শেষে শিখব গলিয়ে দর্পণের ক্ষেত্রে যে আমরা সাইন কনভেনশন ইউজ করি ওইটা। তো বেশিরভাগ স্টুডেন্ট এখানেই ভুল করে। এটাই হচ্ছে ম্যাথ করার সময় সবথেকে গুরুত্বপূর্ণ কনসেপ্ট। নেক্সট ভিডিওতে আমরা আলোর প্রতিফলনের কিছু গুরুত্বপূর্ণ এক্সাম্পল দেখব। এবার আমরা আলোচনা করব লক্ষ্যবস্তুর প্রকারভেদ নিয়ে। লক্ষ্যবস্তুকে ইংরেজিতে অবজেক্টও বলা হয়। এর আগের ভিডিওতে আমরা পয়েন্ট অবজেক্ট নিয়ে আলোচনা করেছিলাম এবং পয়েন্ট অবজেক্টের ক্ষেত্রে সমতল দর্পণ এবং গলীয় দর্পণে কিভাবে প্রতিবিম্ব গঠন হয় সেটা নিয়ে আলোচনা করেছিলাম। এই ভিডিওতে আমরা আলোচনা করব এক্সটেন্ডেড অবজেক্ট নিয়ে। যারা আগের ভিডিওগুলো দেখেননি আশা করি দেখে নেবেন। এক্সটেন্ডেড অবজেক্ট হচ্ছে তিন প্রকার। একটা হচ্ছে ওয়ান ডাইমেনশনাল অবজেক্ট, টু ডাইমেনশনাল অবজেক্ট এবং থ্রি ডাইমেনশনাল অবজেক্ট। ওয়ান ডাইমেনশনাল অবজেক্ট আসলে কি? যেমন আমরা আয়তনের একটা সূত্র জানি যে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। তো এখানে এক একটা আছে ডাইমেনশন। যেমন ওয়ান ডাইমেনশনাল অবজেক্টের ক্ষেত্রে শুধু দৈর্ঘ্য থাকবে, কিন্তু প্রস্থ এবং উচ্চতা থাকবে না। মানে তিনটের ভিতরে জাস্ট দুইটা মিসিং থাকবে, একটা থাকবে। এজন্য এটাকে ওয়ান ডাইমেনশনাল অবজেক্ট বলে। যেমন আমরা যদি সুতোর কথা বিবেচনা করি, তো এটা হচ্ছে ওয়ান ডাইমেনশনাল অবজেক্ট। তারপর দেখা যায় টু ডাইমেনশনাল অবজেক্ট। এক্ষেত্রে আমরা বোর্ডে যে আয়তাকার বস্তুটা রেখেছি এটি হচ্ছে টু ডাইমেনশনাল অবজেক্ট, মানে এটা দৈর্ঘ্য এবং প্রস্থ আছে কিন্তু উচ্চতা নেই। থ্রি ডাইমেনশনাল অবজেক্ট আসলে কি? আমরা বাস্তবিক জীবনে যেসব বস্তু দেখি এসব প্রায় বস্তুই আসলে থ্রি ডাইমেনশন, মানে এর দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা তিনটে ডাইমেনশনই থাকবে। যেমন একটা ইটের ক্ষেত্রে এর তিনটা ডাইমেনশনই আছে, যেমন দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে, উচ্চতা আছে। যেমন আমি যেখানে একটা ঘনক রেখেছি, ঘনকের বেলা একই রকম এখানে তিনটে ডাইমেনশন আছে। অবজেক্ট ব্যবহার করার ক্ষেত্রে, মানে অবজেক্ট ব্যবহার করে যখন প্রতিবিম্ব গঠন করব, এটার ক্ষেত্রে আমরা সবসময় ওয়ান ডাইমেনশনাল অবজেক্টটা ইউজ করব। তো দেখো, এই ওয়ান ডাইমেনশনাল অবজেক্টের ক্ষেত্রে ইমেজ কীরকম গঠিত হবে, এটার জন্য আমাদের মনে চারটা কোশ্চেন যাবে। সেটা হচ্ছে প্রতিবিম্ব আসলে দর্পণের কোথায় তৈরি হবে, তার আকার বড় না ছোট হবে, মূল যে অবজেক্ট আছে এই অবজেক্টের থেকে বড় না ছোট হবে, বাস্তব হবে না কাল্পনিক হবে, তারপর সোজা না উল্টো। এই চারটা কোশ্চেনের অ্যান্সার জন্য আমাদের দর্পণে কোথায় এবং কিভাবে প্রতিবিম্ব গঠন হয়, তো এটা বের করতে হবে। এই প্রতিবিম্ব নির্ধারণের জন্য আমরা আলোক রশ্মি দর্পণের উপর যে কোনো চারটা বিন্দুতে আপাতিত করতে পারি। আরও অনেকগুলো বিন্দুতে আমরা চাইলে আপাতিত করতে পারি, কিন্তু আমাদের সুবিধার্থে যে কোনো চারটা বিন্দুতে আলোক রশ্মি আপাতিত করতে পারি। এর আগের ভিডিওতে আমরা বলেছিলাম যে কোনো দুইটা প্রতিফলিত রশ্মির মিলিত বিন্দু হবে ইমেজ পয়েন্ট। তো সেক্ষেত্রে এখানে চারটার পরিবর্তে আমরা শুধু যদি দুইটাই ইউজ করি, মানে যে দুইটা আমাদের সব থেকে বেশি সুবিধা হয়, দুইটা নিয়েও আমরা প্রতিবিম্ব গঠন করতে পারবো। প্রথমে আসি প্রধান অক্ষের সমান্তরাল আলোক রশ্মি। তো দেখো এখানে প্রধান অক্ষের সমান্তরাল আলোক রশ্মি, যেমন এখানে যে 1 নং যেটা দিয়েছি এটি হচ্ছে প্রধান অক্ষের সমান্তরাল আলোক রশ্মি। আমরা দেখেছিলাম যে প্রধান অক্ষের সমান্তরাল আলোক রশ্মি এটা প্রতিফলনের পর ফোকাস বিন্দু দিয়ে যাবে। তো এটা কেন এবং কিভাবে যাবে সেটা আগের ভিডিওতে আলোচনা করেছিলাম, আশা করি দেখে নিন। দর্পণের মেরুতে, তো এখানে মেরু বলতে এখানে যে পি বিন্দু আছে, এই এখানে ইংলিশে এটাকে পোল বলা হয়। তো এখানে যে লক্ষ্যবস্তু আছে, লক্ষ্যবস্তুর ক্ষেত্রে আমরা যখন ওয়ান ডাইমেনশনাল বস্তু নিয়ে আলোচনা করেছিলাম তখন ওই বস্তু থেকেই সরাসরি আলোক রশ্মি আপতিত হতো। কিন্তু আমরা যে লক্ষ্যবস্তুটা ব্যবহার করেছি এই লক্ষ্যবস্তুর একেবারে শীর্ষ বিন্দু থেকে আলোক রশ্মি আপতিত হবে, মানে আমরা এটা এজুম করে নিব। আসলে এখানে এক্সটেন্ডেড অবজেক্ট বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে অনেকগুলো যে পয়েন্ট অবজেক্ট আছে এটার সমন্বয়ে যে অবজেক্ট গঠিত হয় সেটাই হচ্ছে এক্সটেন্ডেড অবজেক্ট। মানে এখানে আমরা প্রতিটা বিন্দু নিয়ে যে বস্তু গঠিত হয় সেটাকে বলা হয় এক্সটেন্ডেড অবজেক্ট, যে এর যে শেষ বিন্দু আছে এই শেষ বিন্দু থেকে। দেখো প্রথমে আমরা প্রধান অক্ষের সমান্তরাল আলোক রশ্মিতে, তারপরে
দর্পণের মেরুতে এবং তারপরে ফোকাস বিন্দু দিয়ে। মানে আমাদের যে প্রথম যে ভিডিওগুলো আলোচনা করেছিলাম, প্রথমে দর্পণের যে বিন্দুতে আলোকরশ্মি আপাতিত হবে ওই বিন্দুতে একটা স্পর্শক আঁকতে হবে। তারপরে স্পর্শকের সাপেক্ষে লম্ব আঁকতে হবে এবং সেটাই হচ্ছে আমাদের অবিলম্ব। যেহেতু আপাতিত রশ্মি এবং প্রতিফলিত রশ্মি এই দুইটার কোণ সমান এবং সেটা কার সাথে কোণ? অবশ্যই অবিলম্বের সাথে কোণ সমান। এখানে আমি আবার দেখাচ্ছি। এই বিন্দুতে যখন আলোকরশ্মি আপাতিত হবে তখন আমরা, এটা তো অবশ্যই একটা বৃত্ত, যেহেতু এটা একটা গোলীয় দর্পণ, তো এটার ক্ষেত্রে এই বিন্দুতে যখন আলোকরশ্মি আপাতিত হবে তখন এখানে একটা স্পর্শক আঁকতে হবে এই বিন্দুতে। তারপর স্পর্শকের সাপেক্ষে একটা লম্ব আঁকতে হবে, এটাই হচ্ছে অবিলম্ব। বৃত্তের ক্ষেত্রে মানে এটা যেহেতু একটা গোলীয় দর্পণ, গোলীয় দর্পণের ক্ষেত্রে আমরা অবিলম্ব কিন্তু সরাসরি নির্ণয় করতে পারি। সেটা হচ্ছে বৃত্তের যে বিন্দুতে আলোকরশ্মি আপাতিত হবে সেই বিন্দু থেকে আমরা কেন্দ্র বরাবর জাস্ট একটা সংযুক্ত সরলরেখা আঁকবো। দেখো এটি হচ্ছে অবিলম্ব। তো এবার দেখো অবিলম্বের সাথে আপাতিত রশ্মি যদি এই কোণ উৎপন্ন করে, যদি থিটা আই উৎপন্ন করে, অবশ্যই থিটা আই এর সমান কোণ উৎপন্ন করে প্রতিফলিত হবে আলোকরশ্মিটা। এই কোণের সমান কোণে এইভাবে প্রতিফলিত হবে। তো এটার আমি একটা নিয়ম বলে দিয়েছিলাম, যদি প্রধান অক্ষের সমান্তরাল আলোকরশ্মি দর্পণে আপতিত হয় তো সেক্ষেত্রে প্রধান ফোকাস দিয়ে যাবে। এই জন্য এটা প্রধান ফোকাস দিয়ে চলে গিয়েছি। আমরা নিয়মটা দেখে দিয়েছি কিভাবে ফোকাস দিয়ে যায়। তো এরপর জাস্ট মনে রাখলেই হবে যে প্রধান অক্ষের সমান্তরাল আলোকরশ্মি সবসময় ফোকাস বিন্দু দিয়ে প্রতিফলিত হয়। যখন দর্পণের মেরুতে মানে পি বিন্দুতে যখন আলোকরশ্মি আপাতিত হবে তখন কি হবে দেখো, এই বিন্দুতে আমরা অবিলম্ব আঁকবো। অবিলম্ব হচ্ছে কেন্দ্র থেকে জাস্ট ওই বিন্দুতে একটা লম্ব, তারপরে যে কোনো আপাতিত হবে সেখানে আবার প্রতিফলিত হবে। এটা হচ্ছে পি বিন্দুতে আলোকরশ্মি যখন আপাতিত হবে তখন আবার এই বিন্দু দিয়ে আবার প্রতিফলিত হবে। তারপরে ফোকাস বিন্দু দিয়ে আমি একটা নিয়ম বলেছিলাম, যখন ফোকাস বিন্দুতে আলোকরশ্মিটা আপাতিত হবে তখন এটা প্রধান অক্ষের সমান্তরালে প্রতিফলিত হবে। এটা কেন হয়? এই যে আলোকরশ্মিটা আপাতিত হলো, প্রথমে আপাতন বিন্দুতে আমাদের অবিলম্ব আঁকতে হবে। অবিলম্ব আঁকার নিয়মটা হচ্ছে এখানে যে কেন্দ্র আছে কেন্দ্র থেকে জাস্ট এই বিন্দুতে সংযোগ সরলরেখা, তারপরে এই দুইটার যে কোণ আছে এবং আরেকটা যে রশ্মি যাবে সেটা হচ্ছে সমান কোণ করে যাবে এই যে অবিলম্ব আছে এটার সাথে। আশা করি বুঝতে পেরেছো। তারপরে বক্রতার কেন্দ্র দিয়ে অতিক্রমকারী, বক্রতার কেন্দ্র দিয়ে যখন কোনো একটা আলোকরশ্মি অতিক্রম করবে তখন ঠিক সেই রেখা বরাবরই আবার আলোকরশ্মিটা প্রতিফলিত হবে। এর কারণটা হচ্ছে বক্রতার কেন্দ্র দিয়ে আলোকরশ্মিটা আপাতিত করলাম, তখন আমরা অবিলম্ব আঁকবো কিভাবে? অবিলম্ব টাকার নিয়ম হচ্ছে যেহেতু কেন্দ্র থেকে ওই সংযোগ সরলরেখা, তো এটি হচ্ছে অবিলম্ব। এখানে দেখো যে অবিলম্ব এবং আপাতিত রশ্মি 0 ডিগ্রি কোণে অবস্থিত, মানে তারা একে অপরের ওপারে অবস্থান করতেছে। সেক্ষেত্রে এখানে প্রতিফলিত রশ্মিটা ওই একই রেখা বরাবর করবে, কেননা এদের মধ্যবর্তী কোণ যেহেতু 0 ডিগ্রি, তো এই বরাবর আবার প্রতিফলিত হবে। আমরা বলেছিলাম যে যে কোনো দুইটা প্রতিফলিত রশ্মির ছেদবিন্দু হবে ইমেজ পয়েন্ট। আমরা যদি জাস্ট দুইটা নিতাম, দুইটা আপাতিত আলোকরশ্মি নিতাম, তো সেক্ষেত্রেও যেরকমের মানে যে বিন্দুতে আলোকরশ্মিটা মিলিত হতো, যদি আমরা 5টা নিতাম তো সেক্ষেত্রেও আলোকরশ্মিটা এক জায়গায় মিলিত হতো। এর কারণটা হচ্ছে যদি দর্পণের ক্ষেত্রে আমরা যদি দর্পণের গঠনটা চেঞ্জ না করি, যেমন এটা একটা গোলীয় দর্পণ, সেক্ষেত্রে এটার যদি আমরা রেডিয়াস মানে যে ব্যাসার্ধ আছে বক্রতার ব্যাসার্ধ এটা যদি পরিবর্তন না করি, তারপরে যে লক্ষ্যবস্তু আছে এটাকেও যদি পরিবর্তন না করি, তো সেক্ষেত্রে একটা নির্দিষ্ট দর্পণের ক্ষেত্রে এবং একটা নির্দিষ্ট লক্ষ্যবস্তুর ক্ষেত্রে এবং একটা নির্দিষ্ট বিন্দু ধরো যে এখানে অবস্থানটা চেঞ্জ হয়ে গেল, তখন কিন্তু আবার এই এই জায়গায় মিলিত হবে না প্রতিফলিত রশ্মি, তখন অন্য জায়গায় হবে। কিন্তু এই একটা নির্দিষ্ট বিন্দুতে তুমি যে আলোক রশ্মি এইভাবে নাও, আপাতিত করো, তারপর এইভাবে নিয়ে আপাতিত করো, এইভাবে নিয়ে আপাতিত করো, এইভাবে নিয়ে আপাতিত করো, মানে প্রতিফলিত রশ্মির ইন্টারসেক্টিং পয়েন্ট এটা একই বিন্দুতে হবে। এক্ষেত্রে আমরা প্রতিবিম্ব নির্ণয়ের জন্য যে কোনো দুইটা বিন্দুতে আমরা আলোক রশ্মি আপাতিত করবো। সব থেকে যে বেটার দুইটা নিয়ম আছে,
মেরু বরাবর একটা আলোক রশ্মি আপাতিত করব এবং প্রধান অক্ষের সমান্তরাল একটা রশ্মি আপাতিত করব। যেহেতু আমাদের প্রতিবিম্ব গঠনের জন্য যে কোনো দুইটা প্রতিফলিত রশ্মি মিলিত বিন্দু হলেই হবে। সেক্ষেত্রে আমরা যদি দুইটা আপাতিত রশ্মি নিই তাহলে কিন্তু আমরা ইমেজ পয়েন্ট পেয়ে যাব। দেখো এখানে 4টার যে মিলিত পয়েন্ট পেয়েছি এখানে, তো এটা হবে শেষ বিন্দু। তো এই প্রতিবিম্বটা হয়েছে কি উল্টো হয়েছে এবং আমরা দেখতেই পাচ্ছি এটা হচ্ছে ছোট। তো আসলে এরকম আমরা দেখে বলতে পারবো না এটা বড় হবে না ছোট। এখানে অবশ্যই আমাদের ম্যাথমেটিক্যাল টার্ম ইউজ করতে হবে। এবার আমরা অবতল দর্পণের ক্ষেত্রে কিভাবে প্রতিবিম্ব গঠিত হয় তার কয়েকটা উদাহরণ দেখব। প্রত্যেকটা ক্ষেত্রে এবি হচ্ছে লক্ষ্যবস্তু, এটা বি ড্যাশ হচ্ছে প্রতিবিম্ব। তো দেখো এখানে আমি আগেই বলেছি যে কোনো দুইটা বিন্দু বরাবর আমরা আলোক রশ্মি আপাতিত করব। বিন্দু দুইটা হচ্ছে, এক হচ্ছে প্রধান অক্ষের সমান্তরাল এবং আরেকটা হচ্ছে মেরু বিন্দু। এখানে যে পি বিন্দু আছে পি বিন্দু বরাবর আলোক রশ্মি আপাতিত করব। দেখো এখানে প্রথমে আমরা আলোক রশ্মি আপাতিত করলাম প্রধান অক্ষ সমান্তরাল, সেটা অবশ্যই ফোকাস বিন্দু দিয়ে যাবে। জাস্ট এই দুইটা বিষয় মাথায় রাখলেই হবে। প্রধান অক্ষ বরাবর যেসব আলোক রশ্মি আপাতিত হবে সেটা প্রতিফলনের পর অবশ্যই ফোকাস বিন্দু দিয়ে যাবে এবং যেটা মেরু বিন্দুতে আপাতিত হবে সেটা প্রধান অক্ষের সাথে সমান কোণ উৎপন্ন করে প্রতিফলিত হবে। যেমন এখানে মেরু বিন্দু আছে, মেরু বিন্দুর সাথে যখন আলোক রশ্মি আপাতিত হলো তখন কিন্তু এইটাই হচ্ছে অবিলম্ব, যেহেতু কেন্দ্র থেকে এই বিন্দু বরাবর সংযোজক সরলরেখা। এটা যদি থিটা আই হয় তো থিটা আই ইকুয়াল থিটা আর, তো থিটা আর অবশ্যই এই বিন্দু বরাবর হবে এবং এটা সমান কোণ। এটা তুমি যে কোনো বিন্দুতেই লক্ষ্যবস্তু স্থাপন করো না কেন ঠিক একই নিয়ম। এখানে কিন্তু দুইটা প্রতিফলিত রশ্মি মিলিত বিন্দু এখানে হয়েছে। দেখো এইটা কিন্তু আমরা দর্পণটা যেই পাশ থেকে দেখতে পারি ওই পাশটায়, কিন্তু এই যে পাশ আছে এই পাশটা আছে খাস কাটা। তার মানে এখানে যেরকম প্রতিবিম্ব গঠিত হবে সেটা হবে অবাস্তব, মানে এখানে তো কোনো কিছু নেই, এখানে দর্পণ আছে এই দিক দিয়ে বন্ধ। এক্ষেত্রে যদি এই পাশে যদি কোনো প্রতিবিম্ব গঠিত হয় সেটা অবশ্যই অবাস্তব হবে। এবং বাস্তব প্রতিবিম্বের ক্ষেত্রে দেখো এখানে যে কটা আমরা বাস্তব প্রতিবিম্ব পেয়েছি, এই একটা বাস্তব প্রতিবিম্ব, এই একটা বাস্তব প্রতিবিম্ব এবং এই একটা বাস্তব প্রতিবিম্ব, এইগুলো কিন্তু সবগুলোই উল্টো। তার মানে আমরা এখান থেকে একটা প্রতিবিম্বের বৈশিষ্ট্য দেখতে পারি যে অবতল দর্পণের ক্ষেত্রে প্রতিবিম্ব যেসব তৈরি হবে এবং সেগুলো যদি বাস্তব হয় অবশ্যই তারা উল্টো হতে হবে। আর অবাস্তব যে প্রতিবিম্ব এটা অবশ্যই সোজা হতে হবে। যখন আমরা কেন্দ্র এবং ফোকাস দূরত্বের মাঝখানে লক্ষ্যবস্তু যেখানেই আমরা রাখি, তো এখানে কোনো বিন্দুর উপর নির্ভর করে না, আমরা জাস্ট নিয়ম অনুযায়ী দুইটা বিন্দু বরাবর আলোক রশ্মি আপাতিত করব, তার দুইটা প্রতিফলিত রশ্মি যেখানে ইন্টারসেক্টিং করবে সেটাই হচ্ছে ইমেজ পয়েন্ট। দেখো এখানেও আমরা ইমেজ পয়েন্ট এখানে পেলাম এবং এটা বাস্তব। অবশ্যই যেহেতু দর্পণের সামনে আমরা প্রতিবিম্ব পেয়েছি অবশ্যই এটা বাস্তব হবে এবং এটা উল্টো। ফোকাস বিন্দু এবং যে পোল আছে অথবা যে মেরু আছে এই দুই বিন্দুর মাঝখানে আমরা একটা লক্ষ্যবস্তু রাখলাম। তারপর দেখো যে ওই একই নিয়ম অনুযায়ী ফোকাস বিন্দু বরাবর যাবে, যখন পোলে আপাতিত হবে তখন সেটা সমান কোণ উৎপন্ন করে প্রতিফলিত হবে। তো দেখো এখানে কিন্তু যে রশ্মিগুলো ডাইভার্স হয়ে যাচ্ছে, তার মানে এরা একে অপর থেকে অসীমে গেলেও দূরে সরে যাবে। এক্ষেত্রে এই যে সামনের এই পার্থক্যতে আলোক দুইটা প্রতিফলিত রশ্মি মিলিত হওয়ার সম্ভাবনা কিন্তু নেই। সেক্ষেত্রে আমরা যদি এই যে রশ্মিগুলোকে বর্ধিত করি মানে প্রতিফলিত রশ্মিগুলোকে, সেক্ষেত্রে দেখা যায় ইন্টারসেক্টিং পয়েন্ট হয় এখানে। আসলে দেখো এই পাশে তো দর্পণটা খাঁজ কাটা, মানে এই পাশে হচ্ছে বদ্ধ। আমরা মনে করবো যে আলোক রশ্মি মানে প্রতিফলিত রশ্মি এই বিন্দুটা থেকে মিলিত হচ্ছে, মানে এটা হচ্ছে আমাদের আমরা এজিউম করব। তো এই জন্যই এটা হচ্ছে অবাস্তব। এবং দেখো এটা যে প্রতিবিম্বটা গঠিত হয়েছে অবশ্যই অবাস্তব এবং সোজা। তারপর দেখো আমরা কেন্দ্রতে একটা লক্ষ্যবস্তু রাখলাম, তখন কিন্তু ওই নিয়ম অনুযায়ী দুইটা বিন্দু বরাবর আলোক রশ্মি আপাতিত করবে এবং প্রতিফলিত ঠিক একই নিয়ম অনুযায়ী হবে এবং এটা এই বিন্দুতে মিলিত হয়েছে প্রতিফলিত রশ্মি, সেক্ষেত্রে এটা হবে প্রতিবিম্বী। আশা করি এই বিষয়গুলো বুঝতে পেরেছ এবং বাসায় এইগুলো বিভিন্ন বিন্দুতে তুমি
লক্ষ্যবস্তু রেখে প্রতিবিম্ব কোথায় গঠিত হয় সেটা দেখবে। তো দেখবে যে যখন বাস্তব প্রতিবিম্ব গঠিত হবে সেগুলো অবশ্যই উল্টো হবে। যখন অবাস্তব প্রতিবিম্ব গঠিত হবে সেগুলো অবশ্যই সোজা হবে। এবারে আমরা মিরর ইকুয়েশন নিয়ে আলোচনা করব। এর আগে আমরা যে ৪ টা কোশ্চেন নিয়ে আলোচনা করেছিলাম, ৪ টা কোশ্চেনের ভিতর আমরা ২ টা কোশ্চেনের অ্যান্সার কিন্তু জিওমেট্রিক্যাল ভাবে পেয়ে গেছি। কিন্তু ২ টা যে কোশ্চেন ছিল এই ২ টা কোশ্চেনের অ্যান্সার কিন্তু আমরা পাইনি। সেটা হচ্ছে প্রতিবিম্ব কোথায় তৈরি হয় এবং তার আকার বড় না ছোট, এরকম কিন্তু আমরা পাইনি। তো দেখো এটাও কিন্তু আমরা জ্যামিতিকভাবে পাবো। সেটা পেতে হলে আমাদের চিত্রটা কিন্তু খুব অ্যাকুরেট হতে হবে। যদি যদি আমাদের সমান্তরাল রশ্মি অথবা যদি কোনো রেখার মাপ যদি একটু ছোট বড় হয় তাহলে কিন্তু আমরা যে আসল যে মান আছে ওইটা কিন্তু পাবো না। এজন্য আমাদের ম্যাথমেটিক্যাল পদ্ধতি ইউজ করতে হবে। ম্যাথমেটিক্যাল পদ্ধতি যদি আমরা ইউজ করি তাহলে কিন্তু আমরা এই ৪ টা কোশ্চেনের অ্যান্সার কিন্তু পেয়ে যাব। তো দেখো এখানে মিরর ইকুয়েশনের ক্ষেত্রে যে বিষয়গুলো আমাদের জানতে হবে, এখানে যে বিপি আছে, বিপি হচ্ছে ইউ, মানে ইউ বলতে আমরা সাধারণত দর্পণ থেকে যে লক্ষ্যবস্তুর যে লম্ব দূরত্ব ওইটাকে বুঝি। তারপরে বি ড্যাশ পি, এখানে আরেকটা বিষয় খেয়াল করো যে বিপি বলতে সাধারণত কিন্তু এই যে বি থেকে এখানে পি, মানে এখানে তুমি এখানে বি এর পরিবর্তে অন্য কিছু ধরতে পারো। তো সেটা কোনো বিষয় না। বিষয় হচ্ছে যে এই যে লক্ষ্যবস্তু আছে লক্ষ্যবস্তুর পাদবিন্দু থেকে, মানে যেখানে প্রধান অক্ষকে ছেদ করেছে ওই বিন্দু থেকে যে মেরু পর্যন্ত দূরত্ব ওইটি হচ্ছে বস্তুর দূরত্ব। দেখো এখানে এই যে সাইন কনভেনশন আসে, তারপরে যে মিরর ইকুয়েশনের যে প্রতীকগুলো আছে এইগুলোতে কিন্তু তোমরা অনেকেই ভুল করো, যার কারণে আসলে অনেকের ম্যাথ মেলে না। বিডাসপি হচ্ছে প্রতিবিম্বের দূরত্ব, ঠিক একই নিয়ম যে পাদবিন্দু আছে এই পাদবিন্দু থেকে মেরু পর্যন্ত দূরত্ব বিডাসপি, এখানে আমরা এটাকে ভি ধরি। তারপরে সিপি হচ্ছে বক্রতার ব্যাসার্ধ। এখানে যে এই যে বৃত্তটা আছে এটা যদিও একটা গোলীয় দর্পণ, তো এই গোলীয় দর্পণের ক্ষেত্রে যে সিপি যেটা আছে এইটা হচ্ছে বক্রতার ব্যাসার্ধ। এটা ঠিক যে উত্তল দর্পণ আছে এটার ক্ষেত্রে ঠিক একই নিয়ম কার্যকর। যদি এখানে একটা লক্ষ্যবস্তু রাখি তো উত্তল দর্পণের ক্ষেত্রে এটা হয় মানে দর্পণের যে অংশে খাঁজ কাটা থাকে, মানে যেই অংশটা বদ্ধ থাকে তার ভিতরে থাকে। এখানে যদি এইটা কেন্দ্র হয় তো এটা যদি পি হয় তাহলে উত্তল দর্পণের ক্ষেত্রে সিপি হবে এরকম বক্রতার ব্যাসার্ধ। মানে উত্তল দর্পণ এবং অবতল দর্পণ এই দুইটার ক্ষেত্রে কিন্তু নিয়ম একই। আমরা যে সাইন কনভার্সন দেখবো সেটা হচ্ছে অবতল দর্পণের ক্ষেত্রে, উত্তল দর্পণের ক্ষেত্রে ওই একই নিয়ম। তারপর দেখো যে এফপি হচ্ছে প্রকাশ দূরত্ব। এর আগের ভিডিওতে আমরা প্রকাশ দূরত্ব এবং বক্রতার ব্যাসার্ধ নিয়ে আলোচনা করেছিলাম। এখানে এবি হচ্ছে বস্তুর উচ্চতা অথবা আকার। এই দেখো এবিটা হচ্ছে এখানে যে লক্ষ্য বস্তুটা রাখবো এই বস্তুটার উচ্চতা। তারপর এ ড্যাশ বি ড্যাশ হচ্ছে যে আমরা প্রতিবিম্বের উচ্চতা পাবো সেটা হচ্ছে এ ড্যাশ বি ড্যাশ এবং সেটাকে আমরা এইচ ড্যাশ ধরবো। এরপর আসে সাইন কনভেনশন। এইখানেই মানে বেশিরভাগ স্টুডেন্ট ভুল করে। এটা বোঝানোর জন্য আমি প্রথমে একটা গ্রাফ নিলাম। গ্রাফের ক্ষেত্রে আমরা কি লিখি, এটা মূল বিন্দু ধরি সবসময়। ধরো যে এখানে -2 3 একটা বিন্দু আছে, এই বিন্দুটা আমার এই গ্রাফের কোথায় বসাবো, সেখানে দেখা যায় -2 মানে এক্স অক্ষের প্রথমে ঋণাত্মক দিকে যাবে তারপর ওয়াই অক্ষের ধনাত্মক দিকে। এই হচ্ছে মাইনাস, মানে এক্স অক্ষের ঋণাত্মক দিক হচ্ছে এই দিক হচ্ছে এক্স অক্ষের ঋণাত্মক দিক এবং ওয়াই অক্ষের ঋণাত্মক দিক হচ্ছে এই দিক। তো দেখো -2 যেখানে হয় এটা হচ্ছে এক্স অক্ষের -2 এবং ওয়াই অক্ষের +3 হচ্ছে এই। দর্পণের ক্ষেত্র আমরা ঠিক এই একই পদ্ধতি ব্যবহার করব। মানে এই যে অক্ষটা আছে এটা যদি আমরা প্রধান অক্ষ ধরি দর্পণের ক্ষেত্রে, এটা যদি প্রধান অক্ষ ধরি এটার উপরে যেটা হবে এটা হচ্ছে ওয়াই অক্ষের উপরে এবং নিচে যেটা হবে ওয়াই অক্ষের নিচে, মানে ওয়াই অক্ষের নেগেটিভ মানগুলো নিচে বসবে প্রধান অক্ষের। আবার এইটা যদি মেরুবিন্দু হয় মানে মূল বিন্দুকে যদি আমরা দর্পণে মেরুবিন্দু ধরি সেক্ষেত্রে এটা হচ্ছে পজিটিভ দিক এবং এটা হচ্ছে নেগেটিভ দিক। এবার আসো এটার ব্যবহার। দেখো এইটা কিন্তু মেরুবিন্দু, তার মানে এখানে আমরা একটা যদি লম্ব আঁকি সেক্ষেত্রে এটা হবে মূল বিন্দু, মানে আমরা এটা মূল বিন্দু ধরে রাখবো। মূল বিন্দুর এইদিকে কি হয় ধনাত্মক মান হয় এবং এইদিকে আমরা ঋণাত্মক মানগুলো বসাই। এখানে দেখো যে এবি যেটা আছে
এবি হচ্ছে y অক্ষের উপরে, অবশ্যই মান এখানে ধনাত্মক হবে y অক্ষের ওপর, যেহেতু y অক্ষের উপরে আছে অবশ্যই এখানে মান ধনাত্মক হবে। এজন্য আমরা এবি ইকুয়াল পজিটিভ এইচ লিখেছি। কিন্তু এ ড্যাশ বি ড্যাশ দেখো যে এটা কিন্তু এই যে y অক্ষ আছে এটা কিন্তু নিচে অবস্থিত, এজন্য আমরা এ ড্যাশ বি ড্যাশকে মাইনাস এইচ ধরেছি। তারপরে বি ড্যাশ পি, এটা হচ্ছে যে প্রতিবিম্ব আছে, প্রতিবিম্বের দূরত্ব, এবং সেটা কিন্তু এক্স অক্ষের ঋণাত্মক সাইডে আছে। তার মানে যেহেতু এক্স অক্ষের ঋণাত্মক সাইডে আছে অবশ্যই এখানে যে ভ্যালুটা হবে ভ্যালুটা নেগেটিভ হবে। এজন্য বি ড্যাশ পি ইকুয়াল মাইনাস বি হয়েছে, এবং বিপিটাও এখানে নেগেটিভ হয়েছে, কেননা এখানে এক্স অক্ষের ঋণাত্মক সাইডে অবস্থিত। সিপি এটা হচ্ছে মাইনাস আর, কেননা যে ব্যাসার্ধ আছে এই অবস্থান, অবশ্যই এখানে মাইনাস আর হবে, এবং এফপি মানে জাস্ট এক্স অক্ষের ঋণাত্মক সাইডে যতগুলো আমরা ভ্যালু নেব সবগুলো নেগেটিভ। এবার দেখো যদি আমরা এখানে উত্তল দর্পণ ব্যবহার করতাম তাহলে কি হতো? উত্তল দর্পণের ক্ষেত্রে ধরো লক্ষ্যবস্তু এখানে থাকতো, যেহেতু উত্তল দর্পণে কোনো বাস্তব প্রতিবিম্ব গঠিত হয় না, তার মানে এটা হচ্ছে দর্পণের সামনের অংশ, এই সামনের অংশে কোনো প্রতিবিম্ব গঠিত হবে না। যদি প্রতিবিম্ব গঠিত হয় যেহেতু অবাস্তব প্রতিবিম্ব, এবং এটা হবে যেহেতু এই পাশে খাঁজ কাটা থাকে এই পাশে প্রতিবিম্ব গঠিত হবে। আমরা কি বলেছিলাম যে এই পাশটা হচ্ছে ধনাত্মক, এই পাশটা হচ্ছে ধনাত্মক, এবং এই পাশটা হচ্ছে ঋণাত্মক, এবং y অক্ষের এই পাশটা হচ্ছে ধনাত্মক, এই পাশটা হচ্ছে ঋণাত্মক। এবার দেখো যে যখন উত্তল দর্পণের ক্ষেত্রে তখন কিন্তু কি হবে, তখন যে এই যে ইউ যেটা হবে মানে দর্পণের মেরু থেকে যে লক্ষ্যবস্তুর দূরত্ব এইটা হবে কিন্তু মাইনাস ইউ হবে। কিন্তু ভি যেটা হবে অবশ্যই এখানে অবাস্তব প্রতিবিম্ব গঠিত হবে, এবং অবাস্তব প্রতিবিম্ব দর্পণে এই পাশে গঠিত হবে। তার মানে মূল বিন্দু থেকে ধনাত্মক দিকে অবস্থিত, এখানে ভি এর ভ্যালু কিন্তু পজিটিভ হবে। তারপর দেখো যে বক্রতার ব্যাসার্ধ, এই যে বক্রতার ব্যাসার্ধ এটা হচ্ছে ধনাত্মক দিকে অবস্থিত, এবং ফোকাস দূরত্ব এটা ধনাত্মক দিকে অবস্থিত এক্স অক্ষের, অবশ্যই এখানে এইগুলো ধনাত্মক হবে। তারপর প্রতিবিম্ব যে গঠিত হবে এটা কিন্তু এখানে গঠিত হবে, সেটা কিন্তু ওয়াই অক্ষের উপর অবস্থিত, মানে উপরে যে অংশটুকু আছে তাই উপরে অংশটুকু অবস্থিত। এজন্য আমরা এখানে যে প্রতিবিম্ব আছে প্রতিবিম্বটাকেও কিন্তু এই যে ধরে মানে পজিটিভ ধরে সবকিছুকেই, শুধু এখানে যে লক্ষ্যবস্তু আছে লক্ষ্যবস্তুর যে ডিস্টেন্স কেন্দ্র থেকে ওইটা কিন্তু আমরা শুধু ঋণাত্মক ধরি। আর উত্তল দর্পণের ক্ষেত্রে সবগুলো হচ্ছে ধনাত্মক। অবতল দর্পণের ক্ষেত্রে মানে এই নিয়ম অনুযায়ী এই সাইন কনভেনশন অনুযায়ী শুধু যে লক্ষ্যবস্তুর যে দৈর্ঘ্য আছে এইটাকে শুধু আমরা ধনাত্মক ধরি, কেন শুধু এইটাই হচ্ছে এক্স অক্ষে উপরের ভাগে মানে ওয়াই অক্ষে যেখানে আমরা পজিটিভ ধরি সেখানে অবস্থিত, এজন্য এটা ধনাত্মক, আর বাকিগুলো সব ঋণাত্মক দিকে অবস্থিত হয়। অপর যে ভ্যালুগুলো আছে এইগুলো সব ঋণাত্মক হয়েছে। আশা করি আজকে যে টপিকসগুলো পড়িয়েছি ওইগুলো বুঝতে পেরেছো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে।